এলাহাবাদ হাইকোর্টের একজন জজ, তিনি যে কথা বলেছেন, সুজাতদা বলেছেন, মানে কি ভয়ঙ্কর কথা বলছেন, যে দেশটা হিন্দুদের, ফলে হিন্দুদের ইচ্ছাটাই দেশের আইন। অর্থাৎ আমরা যেটা বলি, আমরা মানবাধিকার কর্মীরা লাগাতার যেটা বলে যাওয়ার চেষ্টা করছি, যে কোথাও মুসলিমদের উপর আক্রমণ, কোথাও খ্রিস্টানদের উপর আক্রমণ, কোথাও আদিবাসীদের উপর আক্রমণ, আসলে সমস্ত আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে ভারতবর্ষের সংবিধান। কারণ এই সংবিধানই ভারতবর্ষের আদিবাসীদের অধিকার দিয়েছে, এই সংবিধানই অধিকার দিয়েছে আমাদের খুরশিদদের সভা করার অধিকার দিয়েছে, এই সংবিধানই অধিকার দিয়েছে যে আমি কি খাবার খাবো, কি খাবার খাবো না, এই সবটাই ভারতবর্ষের সংবিধান আমার এই অধিকার দিয়েছে। আসলে এই সমস্ত আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে ভারতবর্ষের সংবিধান। ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচনায় গুরুত্বপূর্ণ, বলা যায় প্রধান ভূমিকা পালন করেছিলেন। তাই দেখবেন যে কিভাবে একটার পর একটা জুডিশিয়ারি আমাকে জিজ্ঞাসা করছিল ওই পোর্টালের, বলছি এই অপকর্ম পৃথিবীর ইতিহাসে অত্যাচার, ফ্যাসিবাদ, আক্রমণ, গণহত্যা কখনোই হতে পারে না যদি জুডিশিয়ারি, বিচার বিভাগের এক অংশ, আমি এখন বলবো বিচার বিভাগের একটা ভালো অংশ যদি তাদের সমর্থনে না দাঁড়ায়। আপনি দেখুন 1991 সালে যে আইন, ওয়ারশিপ প্লেসেস অ্যাক্ট 1991, সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে, কোনো ধর্মস্থান 1947 সালের 15ই আগস্ট যেটা মন্দির ছিল সেটা মন্দির থাকবে, যেটা গির্জা ছিল সেটা গির্জা থাকবে, যেটা দরগা ছিল সেটা দরগা থাকবে, যেটা মসজিদ ছিল সেটা মসজিদ থাকবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আগের যে প্রধান বিচারপতি ছিলেন, ওই জ্ঞানবাপী মসজিদ নিয়ে যখন মামলা হলো, তখন বললো হ্যাঁ আইনটা তো আইনটা বলেছে থাকবে, আমরা তো অন্য কথা বলছি না, এটা কি মসজিদ ছিল? ভাবুন, এটা কি মসজিদ ছিল? এই যে চরিত্র নির্ধারণ করা, স্ক্যানারে ফেলে চরিত্র নির্ধারণ করা, বললো আইনে, ওই 1991 সালের আইনে এটার তো নিষেধ নেই বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি ফ্ল্যাট গেট খুলে দিলেন। তিনি, বলা যায়, বন্যার জল আটকানো, অপকর্ম আটকানোর জন্য সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে, বিজেপি ছাড়া সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে যে আইনকে মান্যতা দিয়েছিল। এবং আমি সেদিন দেখছিলাম নরিমান বলছেন, যে বিখ্যাত বিচারপতি ছিলেন, যে ভারতবর্ষের সংবিধানের যে মর্মবস্তু, এরা বলছে 1991 সালের আইন, ধর্মনিরপেক্ষতা শব্দটা পরে ঢোকানো হয়েছে, কিন্তু সংবিধানের 25 থেকে 30 যদি দেখেন, এটা তো আগে থেকেই ছিল। এবং সেখানে পরিষ্কার বলা আছে আমি ধর্মাচরণ, ধর্ম পালন, ধর্ম প্রচার, এ সমস্ত কিছু আমি করতে পারবো। তাহলে দেখা গেল যে চন্দ্রচূড় ফ্ল্যাট গেট খুলে দিল। এবং কিভাবে জুডিশিয়ারির একটা বড় অংশ, আমি দেখছিলাম ক্যারাভান পত্রিকায়, যে 33 জন সুপ্রিম কোর্টের জজ, তার মধ্যে 9 জন হচ্ছে বিভিন্ন সময় আরএসএসের সঙ্গে, বিজেপির সঙ্গে তারা ওঠা বসা করেছেন। এই যে পশ্চিমবাংলায় এই শিক্ষা নিয়ে নানা কর্মকাণ্ড, তার যে বিচারপতি ললিত, সেই ললিতও ওই 9 জনের তালিকায় আছেন, মাননীয় বিচারপতি বলতে হবে। তা না হলে এদের হাত এত দূর যে ওরা ওই নাদিম খানের মতো, নাদিম খান সর্বত্র মানবাধিকার লঙ্ঘন, এপিসিআরের অল ইন্ডিয়া সেক্রেটারি, আমার বন্ধু লোক, যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দৌড়ে যাচ্ছেন। কি ক্ষিপ্রতা পুলিশের, বলছিলেন। এবং তার আগে দেখুন সম্বলের ঘটনা, দেখুন সম্বলের জজ
3 ঘন্টা লেগেছে। আমাদের দেশের এবং সারা পৃথিবীতে কেউ গিয়ে বললেন, খুরশিদ গিয়ে বললেন ছোটনদা আমাকে গালাগালি দিয়েছে। তো আদালতের নিয়ম, সাধারণ আইন হচ্ছে, আচ্ছা ভিকটিমের, যার বিরুদ্ধে অভিযোগ, অ্যাকিউজড, তার বক্তব্য শুনতে হবে, অর্থাৎ ছোটন দাসের বক্তব্য শুনতে হবে। এটা সাধারণ, সারা পৃথিবী জুড়ে বিচার ব্যবস্থার সাধারণ নিয়মই হচ্ছে অভিযোগ যার বিরুদ্ধে তার বক্তব্য শুনতে হবে। ওই মসজিদের ওখানে একটা হিন্দু মন্দির ছিল, ব্যাস 3 ঘন্টার মধ্যে, আপনি ষড়যন্ত্রটা দেখুন, অভিযোগ জানিয়েছে সকালে, দুপুরে হিয়ারিং হয়েছে, 3 ঘন্টার মধ্যে টিম চলে গেল। টিম এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মানে ষড়যন্ত্র প্যাটার্নটা দেখুন, যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা তৈরিই ছিল, মানে জজ ম্যাজিস্ট্রেট কী রায় দেবে তারা জানতেন। অর্থাৎ এই গোটা পরিকল্পনাটা জুডিশিয়ারির এক অংশের, বৃহদাংশের, সারা পৃথিবী জুড়ে দেখবেন মিশরের যখন আল সিসি গভর্নমেন্ট ওখানকার মুসলিম ব্রাদারহুডদের যাদের ধরে কোর্টে নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড। আমাদের দেশে ইংরেজরা যখন ছিল তখন ইংরেজরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা যুক্ত তাদের ধরেছে আর শাস্তি দিয়ে দিয়েছে, কোনো শাস্তি। এই যে জুডিশিয়ারির এই রোল সারা পৃথিবী জুড়ে হচ্ছে, ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে গণতান্ত্রিক যে মূল্যবোধটা সংবিধানে স্বীকৃত হয়েছে, সেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী বেশ কিছুকাল চলার পরে আজকে ভয়ঙ্কর বিপদের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এবং আপনি দেখবেন যে জুডিশিয়ারি, বিচার বিভাগ, কালকে দেখছিলাম যে বলছেন, কাটজুকেও জিজ্ঞাসা করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বলছিলেন ভালো জজরা আসবেন, মানে মানুষ কার উপর ভরসা রাখবে? এক্সিকিউটিভ, মানে পলিটিক্যাল এক্সিকিউটিভ। দুষ্মন ধাবে সুপ্রিম কোর্টের বিখ্যাত লয়ার, তিনি বলতে কেঁদে ফেলছেন যে আমার স্ত্রী জিজ্ঞাসা করছেন যে তুমি রাতে ঘুমোচ্ছ না কেন? ভারতবর্ষের, আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা এতখানি বিপদের সম্মে যে দুষ্মন্দাবে রাতে ঘুমোতে পারছেন না। এবং তিনি বলছেন DY চন্দ্রচূড় যেগুলো বিজেপির ইলেকশন ম্যানিফেস্টোতে আছে, আর্টিকেল 370 কাশ্মীর সম্পর্কে দেখুন রায় কোন দিকে গেছে, যেগুলো বিজেপির ইয়েতে আছেন, ওই আপনার ইলেকশন বন্ড নিয়ে বললেন সংবিধান বিরোধী কাজটা কে করলো, কি অ্যাকশন নেওয়া হয়েছে? তিনি সারা দেশে ভালো বক্তৃতা করে বেড়ালেন, সংবিধান বিরোধী কাজ করলেন। এটা যদি ছোটন দাস করত, হুসেন গাজী করত, তাহলে বছরের পর বছর জেলে পচতে হতো। কিন্তু দেখা গেল বাবরি মসজিদ ভাঙা হয়েছে, এবং ভাঙাটা রায়েতেই আছে, 913 নম্বর পাতায় রায়েতে বলছেন এটা অফেন্স হয়েছে, অপরাধ হয়েছে। সারা পৃথিবী দেখছে কারা অপরাধ করলেন, একমাত্র আমাদের জুডিশিয়ারি, মাননীয় জুডিশিয়ারি, হাত জোর করে বলতে হবে, তা নাহলে গদ্দান কাট। জুডিশিয়ারি খুঁজে পেলেন না যে ওইরকম একটা হিস্টোরিক্যাল মনুমেন্ট কারা ভেঙে দিলেন। সারা পৃথিবী দেখেছে, আমরা দেখেছি, প্রত্যেকটি সংবাদপত্রে বেরিয়েছে, টিভি চ্যানেলে দেখিয়েছে, একমাত্র আমাদের মহামান্য আদালত দেখতে পেলেন না। ফলে মানুষের শেষ আস্থাস্থল, সেই আস্থাস্থলটাও আজকে বিজেপি RSS তারা ক্রমাগত তাদের মানুষকে সেখানে পাঠিয়ে প্রায় কবজা করার জায়গায় চলে গেছে। সেই জন্যই রাস্তায় আমার এক বন্ধু বলছিলেন যে রাস্তায় নামা জরুরি। রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে, আমাকে বেরোবার সময় বলছিলেন একজন কলেজের অধ্যক্ষ বলছিলেন যে আপনারা মানবাধিকার কর্মীরা আজকে ধর্মাচরণের কথা বলছেন। হ্যাঁ বলছি তো,
বলছি আদিবাসীরা 8%, আদিবাসী ভারতবর্ষে প্রায় 12 কোটি, তাই তো সুবলদা? 12 কোটি আদিবাসী, তারা হিন্দু নয়, তারা হিন্দু নয়। এবং বিশেষ করে বলবো অমিত শাহ, নরেন্দ্র মোদীদের ছকে দেয়া যে হিন্দুত্ব, যে ব্রাহ্মণ্যবাদী মনোবাদী ভারতবর্ষ মনোবাদী ধর্ম, সেই ছকে দেয়া ধর্মের অনুগামী নয় আদিবাসীরা। ভালো লক্ষণ। আমাদের যে যাই বলুক, অনেকেই গাল দেন, হ্যাঁ, রাষ্ট্র গাল দেয়, রাষ্ট্রের অনুগামীরাও কেউ কেউ গাল দেন, এটা বলতে দ্বিধা নেই। পশ্চিমবাংলা বিধানসভায় সারানা ধর্মের স্বীকৃতির জন্য, তাই তো সুবলদা, দুবার প্রস্তাব পাশ হয়েছে, দুবার প্রস্তাব পাশ হয়েছে পশ্চিমবাংলা বিধানসভা। তারপরেও নির্বাচনের সময় খুব আদিবাসী দরদ দেখাচ্ছিলেন ঝাড়খণ্ডে। কারা আদিবাসীদের জমি দখল করছেন? এতদিন হয়নি, ওই উড়িষ্যাতে একটি আদিবাসী তরুণীর মুখে বিষ্ঠা ঢুকিয়ে দেওয়া হয়েছে, মল ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং উড়িষ্যার মানুষ বলছেন যে বিজেপি পাওয়ারে আসার আগে পর্যন্ত এই ধরনের ঘটনা নবীন পাট্টনায়কের, যদিও তিনি বিজেপির সহযাত্রী ছিলেন, হয়নি। আর যারা জেলে আছেন পশ্চিমবাংলায়, ঠাকুরমণি মুর্মু থেকে আরম্ভ করে ওমর খালিদ, শারজিল ইমাম বলছেন, আমাদের চন্দ্রচূড় বলছেন, আমি তো আমাদের লিফলেটে দিয়েছি, আমরা এ থেকে জেড পর্যন্ত, এতে কি নাম জানুন, অর্ণব গোস্বামী থেকে জুবের পর্যন্ত আমি জামিনের ব্যবস্থা করেছি। অনেক পণ্ডিত মানুষ তো, তার মধ্যে বোধহয় এ থেকে জেডের মধ্যে বোধহয় ইউ ছিল না, ইউ নেই। তাহলে উমর খালিদ পেলেন না কেন? কি নাটক হচ্ছে সুপ্রিম কোর্টে! যেই বেঞ্চ তৈরি হচ্ছে, আগের দিন খবর দিচ্ছেন যে আমি ওই বেঞ্চে থাকতে পারবো না, ব্যাস 3 মাস। বোধহয় লক্ষাধিক পাতার চার্জশিট, 1 লক্ষ পাতার চার্জশিট কে পড়বে? সরাভাস্বর একটা মিটিংয়ে গিয়ে বলছিলেন, বিখ্যাত নায়িকা সরাভাস্বর বলছিলেন যে আমার নামে বোঝা যাচ্ছে আমি হিন্দু, হ্যাঁ, তা না হলে এই যাদের নাম এখানে আছে আমি তাদের সঙ্গেই হয়তো থাকতাম। ওমর খালিদ, শারজিল ইমাম, এবং আমাদের লিফলেটে একাধিক নাম, এবং তার মধ্যে মহিলারা রয়েছেন। ওমর খালিদ, খালিদ সাইফি, মিরান হায়দার, তাহমিদ হুসেন, গুলফিসা ফতিমা, সিফাউর রহমান, সাদাব আহমেদ, তালিম আহমেদ, সেলিম খান, সেলিম মল্লিক, আতাহার খান ও শারজিল ইমাম, কতগুলো নাম পড়লাম, সব মুসলমান। জেলখানায় দেখবেন হয় মুসলমান, নয় আদিবাসী, নয় দলিত। আমি তো মাঝে মাঝে দলিত নেতাদের বলি, আপনারা রিজার্ভেশন বলেন, মুসলিম নেতাদের আমি বলি, আপনারা রিজার্ভেশন চান, আপনাদের জন্য তো 50% রিজার্ভেশন জেলখানায় রয়েছে। 100 জনে 14% হচ্ছে মুসলমান। জেলখানায় দেখুন গিয়ে আদিবাসীরা 8%, তারা কত পার্সেন্ট? তাদের জন্য জেলখানা। পশ্চিমবাংলা 2016 সাল থেকে ঠাকুরমণি মুর্মুর জেলখানায় আছেন। লজ্জার কথা। নানা কাণ্ডে সবাই রাস্তায় নামছেন, কিন্তু যেই ইউপিএ বাতিলের প্রশ্ন আসছে, যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা আসছে, আরএসএসের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার কথা আসছেন, দুর্ভাগ্য আমাদের প্রচুর পরিমাণে গ্রামের আদিবাসী মা বোনেরা এসছেন। হ্যাঁ, শহরের মানুষ তাদের সমর্থন কতটা আছে জানি না। সুদূর সন্দেশখালী থেকে আমার মায়েরা এসছেন, আমি স্যালুট জানাই তাদের, আমি তাদের নমস্কার জানাই। তারা ঘর সংসার সামলে আজকের এই শারজিল ইমামের মুক্তির দাবিতে আদিবাসীরা মালঞ্চেই মিটিং করছেন। শারজিল ইমামের মুক্তির দাবিতে বারাসাতে আদিবাসীরা সভা করছেন। ফলে এই ভারতবর্ষ, ওরা যে ভারতবর্ষটাকে ধ্বংস করে দিতে চাইছে। বিচারপতি কাটজু বলছিলেন যে যারা ভারতবর্ষ জানে না তারা সব কথা বলেন। ভারতবর্ষ 10,000 বছরের ইতিহাস হচ্ছে ধারাবাহিকভাবে ভারতবর্ষ উন্নত সভ্যতা,
উন্নত, এখানে সহজেই এখানে আবহাওয়া অসাধারণ আবহাওয়া, তাই ভারতবর্ষে মানুষ এসছেন। আমি বলছি আজকের ম্যাপের ভারতবর্ষের কথা বলছি না, তারা এসছেন কে মাই, এবং নিজে বসে বলছেন, কপিল সিব্বলকে বলছেন, কপিল সিব্বলকে বলছে তুমি এবং আমি উভয়ই বহিরাগত, এবং যারা বহিরাগত বলে মুসলমানদের স্ট্যাম্প করার চেষ্টা করছেন তারা সকলেই বাইরে থেকে এসছেন, আমার পিতৃপুরুষও বাইরে থেকেই এসছেন। ফলে গোটা ভারতবর্ষের সভ্যতা গড়ে উঠেছে এই সমস্ত মানুষের অংশগ্রহণের, অবদানে, কন্ট্রিবিউশনের ফলে। তাই ধ্বংস করতে চাইছে ওরা সংবিধানকে, ধ্বংস করতে চাইছে ভারতবর্ষের এই বৈচিত্র্যময় নানা ভাষা, নানা মত, নানা পরিধান, নানা ভাষায় কথা বলা। তাই তো ওরা চাইছে এক দেশ, সঙ্গে এক নেতা, এক পার্টি, একদিনে ভোট। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর যখন আক্রমণ হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, ও ওটা তো অমুককে টাইট দিচ্ছেন, তমুককে টাইট দিচ্ছেন। রাজ্যপালকে হাতিয়ার করে যখন কেরলে টাইট দেয়, আমরা মানবাধিকার কর্মীরা প্রতিবাদ করি। কেরলে কারা সরকার আছে? প্রশ্নটা সরকারে নয়। পশ্চিমবাংলায় যখন রাজ্যপালকে হাতিয়ার করে মানুষের ভাত বন্ধ করে দেয়, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়, সাংবিধানিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করে, যে ষড়যন্ত্র করে রাজ্যপালকে কিরণক বানিয়ে, কেউ কেউ দারুণ মজা পান, ও অমুক পার্টিকে তো টাইট দিচ্ছে, তমুক পার্টিকে টাইট দিচ্ছে। আরে টাইট ভারতবর্ষের গণতন্ত্রকে দিচ্ছে। এই হিম্মত, এই সাহস, এই দৃঢ়তা মানবাধিকার কর্মী এবং গণ আন্দোলনের কর্মীদের যদি না থাকে, তাহলে এই ফ্যাসিস্ট আক্রমণ, এই ভয়ঙ্কর ফ্যাসিস্ট আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে না। আমি ভরসা রাখি, আমি বিশ্বাস করি এমার্জেন্সির সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী লক্ষাধিক লোককে জেলে পুড়েও ভারতবর্ষের গণতন্ত্রের গতি রোধ করতে পারেনি। তাই মোদি, অমিত শাহরাও পারবে না। দরকার যেটা আমার আপনার আদিবাসী, দলিত, মুসলমান এবং কলকাতার শহরের মধ্যবিত্ত মানুষদের ঐক্যবদ্ধ লড়াই। আর সেই লড়াই পারবে, এবং সেই লড়াইকেই ভয় পায়, সেই লড়াই পারবে ভারতবর্ষের এই ফ্যাসিজমকে রোধ করতে। আমি শেষ করব, শেলির একটা বিখ্যাত কবিতা আছে, হে সিংহ তুমি ঘুমিয়ে, তোমায় তখন শৃঙ্খলিত করা হয়েছিল, তোমায় তখন চেন দিয়ে বাঁধা হয়েছিল, হে সিংহ তুমি ঘুমিয়ে পড়েছিলে। সিংহ তুমি একবার জাগো, তাহলে দেখবে ওই বৃষ্টির জল বা শিশির পাতার উপর, গাছের পাতার উপর শিশির পড়লে একটু হাওয়া দিলে যেমন টুপ টুপ করে ঝরে পড়ে, হে সিংহ তুমি জাগো, দেখবে তোমায় যে লোহার শৃঙ্খল দিয়ে বাঁধা হয়েছে সে শৃঙ্খল চুরমার হয়ে যাবে। আমার আবেদন, বিশ্ব মানবাধিকার দিবসে আমাদের আবেদন, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে লড়ি। আমাদের জয় আরএসএস সংঘ পরিবারের পরাজয়, আমাদের জয় ভারতবর্ষের সংবিধানের জয়, এবং মোদি, অমিত শাহ, দিলীপ ঘোষদের পরাজয়, দুটোই সুনিশ্চিত। ধন্যবাদ।